ওয়েলকাম। কেমন আছো সবাই? ভালোই আছো? এবং আমাদের ক্লাস 10-এ যে তোমাদের আমি সেশন স্টার্ট করেছিলাম, আজকে তার লেসন নাম্বার 3। So before going to start our new lesson, I give you some information about a renowned person. Because of that the person which we are talking about now is not only greatest leader in our country but also the father of the nation of our country. You may say it the Rashtrapita. Okay, so Rashtrapita. তো এবার যার সম্বন্ধে আজকে বলতে চলেছি তিনি হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এবং আজকের যে বিষয়টা আছে, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। আমরা উই জেনারেলি told our or called our Mahatma Gandhi as Bapu, right? But do you know, তোমরা কি জানো যে গান্ধীজিকে মহাত্মা আমরা বলে ডাকি না, মহাত্মা গান্ধী? সো মহাত্মা উপাধিটা কে দিয়েছিলেন? ইয়েস, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন 1917। ওকে, অ্যান্ড অলসো রিমেম্বার ওয়ান থিং, দ্যাট এই যে রাষ্ট্রপিতা বলছি না আমরা, এই রাষ্ট্রপিতা এটাকে প্রথম কে বলেছিলেন জানো তোমরা? মহাত্মা গান্ধীকে কে প্রথম রাষ্ট্রপিতা বলেছিলেন? ইয়েস, সুভাষচন্দ্র বোস। তো দুটো বাঙালির নাম কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, যাদের সঙ্গে মহাত্মা গান্ধীর কিন্তু একটা খুব ক্লোজ একটা রিলেশন আমরা দেখতে পাবো, তাই না? এবং আর একটা জিনিস মনে রাখবে যে এই যে মহাত্মা গান্ধী আমাদের দেশে এসেছিলেন, অ্যাকচুয়ালি উনি তো প্রথমে আমাদের দেশে থাকছিলেন না, উনি ছিলেন কোথায়? সাউথ আফ্রিকাতে। তো সেখান থেকে আমাদের দেশে উনি এলেন 1950। ওকে, 1915 সালে কিন্তু উনি এখানে এলেন। এবং তখন ওনার গুরু বলতে পারো, পলিটিক্যাল গুরু, সে হচ্ছে কি? গোখলে। ক্লিয়ার? এই নামটা মনে রাখতে হবে তোমাদের। ইটস ভেরি ইম্পর্টেন্ট নেম ইন আওয়ার ইন্ডিয়ান ফ্রিডম হিস্ট্রি, রাইট? সো 1950 and after then 1917, it's very important year in our Indian freedom side. কেন না? এই সালে 1917 সালে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। সেটা কোথায় হয়েছিল? চম্পারণ, বিহার। ওকে, কোথায় হয়েছিল? চম্পারণে, বিহারে। এবং এই যে আন্দোলনটা হয়েছিল, ইটস দ্য রিবেল ওয়াজ ফর দ্য নাইল। ওকে, যা নীল চাষী তাদেরকে নিয়ে কিন্তু এই আন্দোলনটা উনি করেছিলেন। তিন কাঠি বিদ্রোহ বলা হয়েছিল এটাকে। এর পরবর্তীকালে 1918, ওকে, 1918 প্রথম এখানে হাঙ্গার স্ট্রাইকটাকে ইন্ডিয়ান ফ্রিডম হিস্ট্রিতে উনি প্রথম চালু করেছিলেন, সে হচ্ছেন মহাত্মা গান্ধী। তো তোমরা বুঝতেই পারছো যে গান্ধীজি ছাড়া আমাদের ইন্ডিয়ান ফ্রিডম হিস্ট্রি যেটা পুরোটা অধরা হয়ে রয়ে যাবে, তাই না? তো আজকের কিন্তু যে বিষয়টা আছে, এটা কিন্তু গান্ধীজির এই সমস্ত ক্যারেক্টার নিয়ে কিন্তু আলোচনা করা হবে না। আমি এটা শুধু তোমাদের জন্য বললাম এটাই, যাতে করে তোমরা এগুলো একটু মনে রাখতে পারো, তোমাদের অন্যান্য জায়গাতে এটা কাজে লাগবে। বাট আজকের ঘটনাটা কিন্তু ইটস ভেরি স্যাড ইন আওয়ার হিস্ট্রি, বিকজ আজকে যে গল্পটা আমি পড়বো আজকে এখানে, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মানে বুঝতেই পারছো পাসিং অ্যাওয়ে, উনি চলে যাচ্ছেন আমাদের থেকে। তো সে একটা মর্ম বিদারক কাহিনী আজকে এটাকে এখানে রাখা হয়েছে। লিখেছেন কে? নয়নতারা সেহগল। তো ইন্ডিয়ান যারা ইংলিশে লিটারেচার নিয়ে বেশি বেশি কাজ করেছেন, তাদের মধ্যে নয়নতারা সেহগল হচ্ছে ওয়ান অফ দ্য পার্সন। So Nayanthara Sehgal is one of the first female Indian writers in English to receive wide recognition. তো বুঝতেই পারছো যে সমস্ত ইন্ডিয়ান ফ্রিডম, ইন্ডিয়ান ফিমেল বা ইন্ডিয়ান রাইটার, ইংলিশ রাইটার যারা ছিলেন, তাদের মধ্যে প্রথম ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইংলিশে, যেটা হচ্ছে নয়নতারা সেহগল, যে ওয়ার্ল্ড ওয়াইড রেকগনিশন উনি একটা পেয়েছিলেন। Her fiction deals with India's response to the crisis brought about by political changes. She won the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ইন লিটারেচার, যেটা এই কিছুদিন আগেই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ডিক্লেয়ার হয়েছে। সেখানে আমাদের রেনাউন্ড মানে সাহিত্যিক কে? মণিশঙ্কর, যাকে আমরা ইন শর্ট শঙ্কর বলে ডেকে থাকি, ওনাকে এবারে কিন্তু সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। প্রচিত গুপ্ত শিশু সাহিত্যিক হিসেবে উনি সাহিত্য একাডেমি পুরস্কারটা পেতে চলেছেন। তোমরা
শঙ্করের অনেক উপন্যাস সাথে তোমরা পড়েছো বা পড়বে, এটা তোমাদের জন্য খুব দরকার। এগুলো বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে শঙ্করের একটা বেরিয়েছে বই, খুবই ভালো, ওটা পড়ে নেবে সই যদি পাও। বা স্বর্গমর্ত পাতাল, যেখানে সত্যজিৎ রায় উনি সিনেমা করেছিলেন এটাকে নিয়ে। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমাদের গল্পতে আমরা আসছি। তো বুঝতেই পারছো পাসিং অ্যাওয়ে অফ বাপু কি হচ্ছে ঘটনাটা। ইউনিট 1 এ কি দেখতে পাচ্ছি আমরা, কি বলা হচ্ছে প্রথমেই, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ডেট একটা আমরা পাচ্ছি, 1948। ওকে, এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ডেট। এবং আরেকটা কথা মনে বলে দিই তোমাদের, ইউএন এ গান্ধীজি যে ডেট অফ বার্থ 2nd অক্টোবর, এটা অহিংসা দিবস হিসেবেও কিন্তু ডিক্লেয়ার করেছে, ইন্টারন্যাশনাল অহিংসা দিবস ইউএন থেকে এটা ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, সো আই ওয়াজ হ্যাভিং টি এট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone। তো বুঝতে পারছো একটা ঘটনা নিয়ে গল্পটা যেন শুরু হচ্ছে, যে আমাকে কেউ ডাকলো ফোনে। দিনটা কি না, 30 জানুয়ারি 1948। কেন লেখক মনে রাখছেন দিনটাকে বেশি করে, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডেট একটা আমাদের দেশের মধ্যে। ক্লিয়ার? সো আই ওয়াজ হ্যাভিং টি, সেন্টেন্সে দেখতে পাচ্ছ আই ওয়াজ হ্যাভিং টি, আমি যখন চা পান করিতেছিলাম। সো ইটস এ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called। এই যে when I was called, এটা কি ভয়েসে হচ্ছে, প্যাসিভ ভয়েসে হচ্ছে। যখন তোমরা পড়বে সেন্টেন্স না, তখন সবসময় দেখবে প্রতিটা লাইন কিভাবে ডিক্লারেশন করা হচ্ছে, কিভাবে এটাকে ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলোকে কিন্তু খুব ভালো করে পয়েন্ট আউট করবে। ওকে, সো when I was called to Birla House, কোথায় ডাকা হচ্ছে তাকে না, বিড়লা হাউসে ডাকা হয়েছে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা আর্জেন্ট টেলিফোনের জন্য। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। তো কি জন্য ডাকা হচ্ছে তাকে না, গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি মারা হয়েছিল, অন হিজ ওয়ে, তার রাস্তাতে, টু আ প্রেয়ার মিটিং, যখন সে প্রেয়ার মিটিং এ যাচ্ছিলেন। আই ওয়াজ নাম উইথ এ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। মানে নাম মিন্স কি, এটা অ্যাডজেক্টিভ, এটা এমনি নাম। যখন কোন একটা ওয়ার্ড পাবে, সেই ওয়ার্ডটা কি পার্টস অফ স্পিচ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো নাম, নাম মানে হচ্ছে অসাড় হয়ে যাওয়া, মানে এই এমন একটা খবর যে খবরটা শুনে সবাই খুব অসাড় হয়ে পড়েছিল, উইথ শক অ্যাজ এ গট ইনটু দ্য কার এট দ্য বিড়লা হাউস। এবার উনি ডেসক্রিপশন দিচ্ছেন যে কি ঘটনাটা ঘটছে এবার বিড়লা হাউসে যখন উনি যাচ্ছেন, কি দেখছেন। সো এট দ্য বিড়লা হাউস গান্ধীজি's relatives and followers had gathered around his body. So do you understand all these things from this line, that at the Birla House what happened, that the relatives of Gandhiji and the number of followers had gathered round his body. Okay, his body lying on the bed, and also the relatives, followers gathered, okay, round his body. There was silence in the room, একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে, as গান্ধীজি breathed his last, যেখানে গান্ধীজি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind। সেন্টেন্সটা দেখবে, খুব খেয়াল রাখবে। Words of Bapuji's death, এই যে বাপুজির যে ডেথ, এই যে ঘটনাটা, had spread মানে এমন ভাবে ছড়াচ্ছে, কিভাবে, like a flame fanned by wind, মানে আগুন ধরো জ্বলছে, একটা আগুনের যে শিখাটা যেটা আছে, এবার সেটা যদি জোরে ফ্যান চালিয়ে দেওয়া হয়, যেভাবে চারিদিকে যেভাবে ছড়িয়ে যেতে থাকে না, ঠিক সেইভাবে যেন ছড়িয়ে যাচ্ছে, লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন্ড, মানে বাতাসটাকে কিভাবে জোরে ফ্যানের হাওয়া দিয়ে ছড়িয়ে দেওয়া হয় চারিদিকে, যেন এইভাবে যেন খবরটা ছড়িয়ে যাচ্ছে চারিপাশে। Sad groups of men and women had collected around Birla House, যারা প্রচন্ড রকম ভাবে দুঃখী মানুষ, মহিলা সবাই মিলে এসে বিড়লা হাউসে ভিড় করছে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেস, প্রতিটা জানলা থেকে যেটুকু মানুষের মুখ দেখা যাচ্ছে, সবার মুখ ভারাক্রান্ত হয়ে উঠেছে। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সাইলেন্সটা কি আনন্যাচারাল, স্বাভাবিক নয়। দে আর শকড, নাম, অ্যাস্টনিশড হয়ে গেছে। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যেন মনে হচ্ছে সময়টা কিছুক্ষণের জন্য থেমে গেছে এখানে মানুষের নিস্তব্ধতাটা দেখে। দ্য পিপল
were too stunned to speak in the beginning. মানুষজনের স্তব্ধ এতটাই হয়ে পড়েছিল যে কে কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। তো এই যে সেন্টেন্সটা আমরা পেলাম, the people are too stunned. ওকে, too stunned to speak. এই যে too stunned to speak তার মানে কি? So stunned that cannot speak. ওকে, so stunned that cannot speak. মনে রাখবে এটা। লেটার পরবর্তীকালে দে ক্লামার্ড ওয়াইডলি, মানে যখনই কোন একটা প্রচন্ড ব্যথা মানুষকে পেয়ে যায় না, সে হঠাৎ করে কোনো রেসপন্স করতে পারে না, পুরো চুপ হয়ে যায়। ঠিক এই ঘটনা যেন ঘটেছে আমাদের সাথে সেই সময়কার উনি বলতে চেয়েছেন। লেটার পরবর্তীকালে যখন তারা আস্তে আস্তে বুঝতে পারে যে কি ঘটে গেল আমাদের লাইফে, দেন দে ক্লামার্ড ওয়াইডলি, মানে এবার সে যেন চিৎকার করে উঠছে, শাউটিং এন্ড ক্রাইং। দে জাসেলড ওয়ান অ্যানাদার, জাসেল মিন্স কি? ধাক্কাধাক্কি করে, একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছে। ইন এ স্ট্যাম্পেড, যেন পা পদপিষ্ট হয়ে যেতে পারে, টু ব্রেক ইনটু দ্য হাউস, মানে কে যেতে পারে ঘরের মধ্যে, সেই যাওয়ার জন্য, গান্ধীজিকে শেষ দেখা দেখবার জন্য। দে কামড আ লিটল, তারা কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যাচ্ছে। when it was announced, যখন এটা অ্যানাউন্স করা হলো that they would be allowed to see গান্ধীজি before the funeral, তাদের প্রত্যেককেই গান্ধীজিকে দেখবার জন্য সুযোগ দেওয়া হবে ফিউনারালের আগে, তবেই সেই ধাক্কাধাক্কিটা কিছুক্ষণের জন্য শান্ত হলো। they calmed, calmed, calmed means শান্ত। ওকে, when one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me? যারা রয়ে গেল তারা বলছে আমরা যে রয়ে গেলাম এবার কি করব আমরা, এই যে শকটা, উনি যে চলে গেলেন। This was surely the question uppermost in the mind of the mourning people. এই দুঃখী মানুষগুলোর কাছে এটাই সবচেয়ে বড় একটা কোয়েশ্চেন হয়ে দেখা গিয়েছিল। মর্নিং, MOURNING, মর্নিং, মন মানে কি? দুঃখ করা, বিলাপ করা। সো বিলাপরত মানুষ, MOURNING। এই সেন্টেন্সটা কি সেন্টেন্স বলে জানো? MOURN, এই যে মর্নিং, এই মেইন কথাটা হচ্ছে MOURN, মর্ন মানে হচ্ছে কি? বিলাপ। সো মর্নিং পিপল, মানুষগুলো কেমন ছিল না? মর্নিং পিপল, ইটস মিনস বিলাপরত মানুষ। এবার এই দেখো, কোন একটা ওয়ার্ডের সঙ্গে যদি আইএনজি যুক্ত করা হয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কোন একটা ওয়ার্ডের সঙ্গে যখন আইএনজি কখন কখন আমরা ইউজ করি, একটা ইউজ করি আমরা কন্টিনিউয়াস টেন্স যখন আমরা করি, তখন ভার্বের সাথে কি ইউজ করি আমরা? আইএনজি যোগ করি, বাট ইট ওয়ার্কস অ্যাজ এ ভার্ব, রাইট? আর কখন আইএনজি যোগ করি? যখন কোন একটা ওয়ার্ডকে আমরা নাউন হিসেবে ইউজ করি, তখন আমরা আইএনজি যোগ করি। যদি আমরা বলি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওকে, কি বলছি? ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিং, এই ওয়াকিংটা কি? এটা হচ্ছে একটা নাউন হিসেবে কাজ করছে, কিন্তু এই যে সেন্টেন্সটা আইএনজি যোগ করা হয়েছে এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ওকে, তো যখন কোন ওয়ার্ডের সঙ্গে আইএনজি যোগ থাকবে ইউজ এজ এ নাউন, তখন সেটাকে আমরা বলি জিরান্ড। কিন্তু যখন কোন ওয়ার্ডের সঙ্গে আইএনজি থাকবে বাট ইউজ এজ এ অ্যাডজেক্টিভ, তখন সেটাকে বলবো পার্টিসিপল। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, কি বলা হচ্ছে এটাকে? প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে বলে। এবং যদি এটা ইডি যোগ থাকতো এবং সেখানে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতো, তখন সেটাকে বলা হতো পাস্ট পার্টিসিপল। ওকে, আন্ডারস্ট্যান্ড? সো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে কিভাবে জিনিসটা হলো। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, মানে আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না যে এইরকম ঘটনা কি ঘটে গেছে আজকের দিনে, যে গান্ধীজি আর নেই, বাপুজি আর আমাদের মধ্যে নেই। We listen to the broadcast telling the people of India that their Bapu was no more. মানুষদেরকে বলা হচ্ছে যে তাদের প্রিয় বাপু আর এই পৃথিবীতে নেই। গান্ধীজি's funeral was to take place the day after his death. একদিন পরে তার ফিউনারালটাকে করা হয়েছিল। Hours in advance, people lined the route
দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, মানে ফিউনারাল বেরোবার অনেক আগে থেকেই মানুষজন রাস্তাতে এসে ভিড় করে দাঁড়িয়েছিল শেষ দেখা দেখবে বলে। পদ্মাসী, মিসেস নাইডু's daughter, spoke for us all when she said simply, we will walk. উনি একটা কথা শুধু বলছিলেন, কে? পদ্মাজি, মিসেস নাইডু's daughter, যে আমরা হাঁটবো, we will walk। এই সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে তোমরা, এটা এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে যে কে কে বলেছিলেন যে we will walk। So it is the last time we shall be walking with বাপু। এবং উনি আরেকটা কি কথা বললেন, এটাই হচ্ছে সবচেয়ে শেষ, আর হয়তো আমরা কোনোদিন বাপুর সঙ্গে হাঁটতে পারবোই না। So it is the last time we shall be walking with বাপু, আমরা বাপুর সাথে শেষ হাঁটা হাঁটবো। It was an agonizing walk. Agonizing means যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক। এই যে এগেইন দেখো, আবার কিন্তু একই জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, অ্যাগোনাইজিং ওয়াক। ওয়াকটা কেমন ছিল? অ্যাগোনাইজিং ওয়াক ছিল, পীড়াদায়ক ছিল, যন্ত্রণাদায়ক ছিল। সো ইটস এ প্রেজেন্ট পার্টিসিপল বিকজ আইএনজি ফর্মড ওয়ার্ড used as an adjective. Clear? So agonizing walk. Thousands silently watched the procession. হাজার হাজার লোক খুব নিস্তব্ধ ভাবে কোন শব্দ না করে এই প্রসেশন দেখতে শুরু করেছে। বাপু lay on an open truck covered with flowers. পুরো ফুল দিয়ে সুন্দর করে ওপেন একটা ট্রাকে বাপুকে নিয়ে যাওয়া হচ্ছে। Thousands of people wept trying to touch বাপু's feet. তারা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে, তারা একবার বাপুজির পায়ে হাত রেখে প্রণাম করতে চাইছে। It was impossible to move in the thick crowd. এই ঘন ভিড়ের মধ্যে গাড়িকে নিয়েই যাওয়া যাচ্ছে না। As I moved forward, slowly I understood I was not merely in the midst of grieving people. মানে উনি যেন বলছেন এখানে, when যখন আমি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, I was merely in the midst of the grieving people. আমি কেবল দুঃখী মানুষের মাঝে ছিলাম না। This was even more than the funeral procession of India's beloved leader. I was among people for whom walking with Bapu had a special meaning. আমি এইসব মানুষের সঙ্গে এই জন্যই যাচ্ছি, একটা স্পেশাল মিনিং এর জন্য বাপুর সঙ্গে শেষ হাঁটা হাঁটছে। আমি এই লোকদের মধ্যে ছিলাম যাদের বাপুর সাথে হাঁটার বিশেষ একটা সার্থকতা ছিল। ওকে, কি হচ্ছে? উই হ্যাড ওয়াকড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। যেন আমরা সেই ভারতবর্ষে যে গান্ধীর যে উত্থান পতন সমস্ত কিছুকে নিয়েই যেন গান্ধীজির সঙ্গে আমরা হেঁটে চলেছি, সেই সমস্ত স্মৃতি তার মনে আসছে। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন। যে কষ্ট, যে মানসিকতা, কিভাবে মানুষের সঙ্গে মানুষের ব্যবহার হবে, এই সমস্ত জিনিস শিখিয়েছিলেন, এই অহিংসা মানুষকে শিখিয়েছিলেন, সেই মানুষের সঙ্গে বোধহয় আমরা আর কোনোদিনই হাঁটতে পারবো না। বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। এই যে হেঁটে হেঁটে উনি সমস্ত কিছু দখল করেছিলেন, সমস্ত কিছু চেঞ্জ করে ফেলেছিলেন, একটাই রাস্তা, চলো অভিযান করো, মার্চ করো। এই যে একটা সমস্যা, এই যে ব্যাপারটা, ইট ইজ টু থিঙ্ক with clarity and closely look at all it around you from small insects to the horizon in the distance. তার বুঝতেই পারছো এটা, এই যে ক্লারিটিটা, ভারতের মতো বিশাল একটা অংশ উনি হেঁটে হেঁটে পুরো কিন্তু ঘুরেছিলেন, চেষ্টা করেছিলেন সমস্ত জায়গাতে পৌঁছানোর জন্য। Moreover, to walk was often the only way open to the average Indian. It requires to vehicle accepts his own body and cost him nothing but his energy. মানে তোমার বডিটাই তোমার সবকিছু ভেহিকল, ক্লিয়ার, এন্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। এবং তোমাকে কি এনার্জিটা দিলেই কিন্তু কাজ হয়ে যাবে, তুমি গোটা জায়গায় ঘুরে বেড়াতে পারবে। গান্ধী টুক হিজ নেসেসিটি অ্যাজ ইট টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস and transformed it into a joyful effort. এই যে অর্ডিনারি একটা কমন প্লেস, সেটাকে জয়ফুল এফোর্টে পরিণত করে দেওয়া যায়, এটা গান্ধীজি ছাড়া কেই বা তোমাকে শেখাবে। গোটা ভারতবর্ষকে উনি নাড়িয়ে দিয়েছিলেন, তাই জন্য ওনাকে নাঙ্গা ফকির, ফকির অফ ইন্ডিয়া এই নামেও কিন্তু অনেক সময় দেখা হয়েছে। কাইজারি হিন্দ উনি উপাধি নিয়ে কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে এসেছিলেন, বাট আফটার 1919 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, আমরা যে নাইটহুড
ত্যাগ করেছিলেন, বাট গান্ধীজিও কিন্তু কাইজারে হিন্দ যে উপাধি পেয়েছিলেন সেটাও কিন্তু উনি ফিরিয়ে দিয়েছিলেন। তো এই মহান আত্মা, মহাত্মা, সেইন্ট, তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে নাম দিয়েছিলেন। ক্লিয়ার? তারপর কি হলো, সাম ডেজ আফটার কমপ্লিট দ্য ফিউনারাল, তারপরে ঘটনাটা বলা হচ্ছে এখানে, সাম ডেজ আফটার দ্য ফিউনারালের অনেকদিন পর আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজি's অ্যাসেস টু এলাহাবাদ, গান্ধীজির যে স্মৃতিবর্ষ সেটাকে এলাহাবাদে নিয়ে যাওয়া হচ্ছে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, মানে প্রতিটা কম্পার্টমেন্ট ফুলে সুন্দর করে সুসজ্জিত করে রাখা হয়েছে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, প্রতিটা মানুষ ভজন গাইছে। পিপল ডিড নট উইপ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স এন্ড দ্য সংস, মানুষজন আর কাঁদছে না, তারা দেখছে যে এই যে ফুল, এই যে ভজন, এর মধ্যেই যেন গান্ধীজিকে তারা তাদের মধ্যে পেয়ে পাচ্ছে। At every station sorrowful crowds filled the platform, প্রচুর দুঃখী মানুষ তার প্ল্যাটফর্ম এসে ভিড় করছে। Amid song and prayer the train reached Allahabad, এইভাবে গানের মধ্যে দিয়ে, প্রেয়ারের মধ্যে দিয়ে সেই ট্রেন এলাহাবাদে পৌঁছালো। The asses were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank, নদীর তীরে প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, সেই চিতাভস্ম নদীতে বিলীন হয়ে গেল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, এবং তারপরে আমরা সবাই দিল্লি ফিরে এলাম। তারপরে কি হচ্ছে, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, এই যে আই ফেল্ট অ্যাট সি, এটা একটা ফ্রেজ। ইট মিনস কনফিউজড। Okay, confused. Back in Delhi, I felt at sea, I confused. I had not directly walked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. এবার লেখক বলছেন, আমি হয়তো গান্ধীজির কথা শুনে ডাইরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি, গান্ধীজির সঙ্গে আমি সেভাবে হাঁটিনি। গান টু প্রিজন এট হিজ কল, আমি ওনার কল ডাকে শুনে তার সঙ্গে জেলও খাটিনি। or made any sacrifice for my country, কিন্তু আমার দেশের জন্য হয়তো কোনো স্যাক্রিফাইসও করিনি। My sisters and I and other young people like me had been merely onlookers, সবাই যেন আমরা প্রত্যক্ষদর্শীরা সবাই onlookers হয়েছিলাম। But still I felt at sea, তবু আমি খুব কনফিউজড হয়ে গেছি। I felt I had grown up with a magic circle, আমি যেন একটা ম্যাজিক সার্কেলের মধ্যে ছিলাম, যেটা গন্ডি করে রেখে দিয়েছিলেন একটা মানুষ আমাদের জন্য। With Bapu's passing away I felt the magic circle had vanished, leaving me unprotected. আজ থেকে যেন আমি আনপ্রোটেক্টেড হয়ে গেলাম। লক্ষণের শক্তিশালী যেমন ছিল, লক্ষণে যেমন গন্ডি রেখে দিয়েছিলেন সেটাকে না পেরোতে পারে, ঠিক একই রকম ভাবে গান্ধীজি যেন একটা গন্ডি করে রেখে দিয়েছিলেন আমাদের প্রোটেক্ট করার জন্য। But from today we are unprotected because this circle has vanished. With an effort I roused myself. I asked myself, had Bapu lived and died for nothing? উনি যে বেঁচে ছিলেন and died for nothing, কিছুর জন্য কি, কোনো কিছু এফেক্ট কি পড়ছে না? How could I so easily lose courage when he was no longer there? My values are not so weak, আমার values not so weak. Millions of people would have been ordinary folk, but for Bapu, he brought them out of indifference and awakened them to one's another suffering. এই যে একজনের দুঃখে যে কষ্ট পাওয়া, এটাও কিন্তু আমাদের মনে কে এনেছিলেন? গান্ধীজি এনেছিলেন। যে শুধুমাত্র অহিংসাকে অবলম্বন করেও গোটা ভারতবর্ষকে আমরা একাত্ম করতে পারি, এত বড় ইংরেজ সাম্রাজ্যকে আমরা তুলে দিতে পারি, এটাও কিন্তু এই কনসেপ্ট প্রথম নিয়ে এসেছিলেন আমাদের দেশে গান্ধীজি। তো একে কি করে ভুলতে পারি আমরা? What if now Bapu is gone? We are still there, young, strong and proud to bear his banner before us. মানে উনি যে সমস্ত স্ট্রং, প্রাউড, বিয়ার হিজ ব্যানার বিফোর, যে আমাদের সামনে যে সমস্ত উদাহরণ দিয়ে গেছেন, সেগুলোকে আমরা কি করে এগিয়ে নিয়ে যেতে পারবো? বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। কিন্তু ওনার যে সমস্ত এত 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 শিষ্য উনি তৈরি করে গেছেন, তাদের মধ্যে দিয়েই আমাদের দেশ, ভারতবর্ষ, ইন্ডিয়া আবার আস্তে আস্তে করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তার জন্যই আজকে এত বছর পরে 2021 সালে এসেও আমরা গান্ধীজিকে কোনো দিক দিয়েই বলতে পারি না। প্রতিটা জায়গাতেই আমরা গান্ধীজি শরণাপন্ন হই, যাতে করে আমরা আবার সেই জায়গাতে পৌঁছাতে পারি। ওকে গাইজ, সো কেমন লাগলো তোমাদের ক্লাস?
তোমরা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই ক্লাসকে, এবং যারা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্টস করো তোমাদের কোথাও কনফিউজ লাগছে কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, চেষ্টা করবো সেগুলোকে উত্তর দেওয়ার। এবং মাধ্যমিক স্পেশালের আমার নতুন একটা কোর্স স্টার্ট হয়েছে, যেখানে মাধ্যমিকের জন্য এমসিকিউ, তার রাইটিং স্কিল সমস্ত কিছু আমাদের এই ক্লাসে আলোচনা করা হবে। ওকে, সেটাও দেখতে থাকো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস।